আসসালামু আলাইকুম, আলিবাবার পাঠশালার আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বিএসসি অনার্স যারা ম্যাথ এবং ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ো তোমাদের হচ্ছে কেমিস্ট্রি 1 কোর্স নন মেজর, এটির হচ্ছে তৃতীয় অধ্যায় পর্যায় সারণীর পর্ব 2 ক্লাস করব। গত পর্বে অর্থাৎ পর্ব 1-এ আমি পর্যায় সারণীর মেন কিছু জিনিস আলোচনা করেছি এবং কিছু প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করেছি। এই অংশে আমি আরও কয়েকটি প্রশ্নের অ্যান্সার করে দেব, অর্থাৎ বাকি যে প্রশ্নগুলো রয়েছে ইম্পর্টেন্ট সেগুলোর উত্তর করে দেব এবং কিছু বেসিক বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো ক্লাস শুরু করা যাক। এবং ক্লাস শুরু করার আগে আমি তোমাদের কাছে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা কে কোন কলেজ থেকে ক্লাসগুলো করছো, তোমাদের কলেজের নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। ঠিক আছে, আমি দেখতে চাই কে কে কোথা থেকে ক্লাস করছো। আচ্ছা, তো চলো এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের। আচ্ছা, আমরা ব্লক থেকে শুরু করি। দেখো, গত পর্বে আমরা কিন্তু পর্যায়িত ধর্মগুলো অর্থাৎ আয়নীকরণ শক্তি, ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি এবং হচ্ছে কী বলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, এই চারটা জিনিস আমরা হচ্ছে কি শিখছিলাম। ঠিক আছে, ওগুলো নিয়েও আমরা প্রশ্ন আছে, প্রশ্নগুলো ডিসকাস করবো এবং ওখান থেকে সমাধান করার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা মৌলগুলোকে ভাগ করি। দেখো, আমরা সবাই ইলেকট্রন বিন্যাস শিখছি না? ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এই যে মৌলগুলোকে 4টা ব্লকে ভাগ করা যায়। ঠিক আছে, ব্লক ইলেকট্রন বিন্যাস অনুসারে 4টি ব্লকে মৌলগুলোকে ভাগ করা যায়। একটা হচ্ছে এস ব্লক মৌল, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক। দেখো, ব্লক অনুসারে মৌলকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এস ব্লক মৌল, একটা হচ্ছে পি ব্লক মৌল, একটা হচ্ছে ডি ব্লক মৌল এবং এ ব্লক মৌল। এর মধ্যে আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডি ব্লক মৌল। এখান থেকে কয়েক ধরনের প্রশ্ন বিগত বছর এসেছিল, সেটা আমরা মেন আলোচনা করবো, তবে এগুলো আমরা জানবো। দেখো, ব্লক মৌল মানে কি? এস ব্লক মৌল বা পি ব্লক মৌল কোনগুলোকে বলা হয়? তো ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ ইলেকট্রনটা যেই অরবিটালে যায়। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ ইলেকট্রনটা যেমন সোডিয়াম 11, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s1। যারা যারা ইলেকট্রন বিন্যাস পারো না, এর আগের ক্লাসগুলোতে আমি ইলেকট্রন বিন্যাস করে দিয়েছি। তোমরা আলিবাবার পাঠশালার যে প্লেলিস্টগুলো আছে, এখানে কেমিস্ট্রি 1-এর প্লেলিস্টে ঢুকলে দেখবে প্রথম দিকে করানো আছে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তো দেখো এখানে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করো, সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে গেছে? এস অরবিটালে। সুতরাং আমরা বলতে পারি কি সোডিয়াম হচ্ছে এস ব্লক মৌল। সোডিয়াম কি এস ব্লক মৌল। ঠিক আছে, তারপর হচ্ছে পি ব্লক মৌল। কোনগুলোকে পি ব্লক মৌল বলা হয়? যেমন নাইট্রোজেন কত 7, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 2p3। দেখো, সর্বশেষ ইলেকট্রন পিতে গেছে, অর্থাৎ এটা কি পি ব্লক মৌল। তারপর বাকি আছে কি এস, যেমন ধরো যে আচ্ছা আয়রন 26, 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। দেখো, আমি এইভাবে লিখি কারণ হচ্ছে আমি কিন্তু তোমাদের আগে বলে রাখি তোমাদের যে এটা আমি কিন্তু ইলেকট্রনের প্রাপ্যতার ক্রম অনুসারে লিখিনি। এটা আমি লিখছি কি অরবিটালের ক্রম অনুসারে। আমি জাস্ট সুন্দর করে লেখার জন্য এইভাবে লিখছি। তো দেখো, 3 আগে কিন্তু 4 এসে যাবে, তাহলে এখানে দাও 2টা, তাহলে কত হলো 2 2 10 18 20, আর কয়টা থাকে 6টা 26। ঠিক আছে, তাহলে দেখো আয়রন কিন্তু এই যে সর্বশেষ কিন্তু ডিতে গেছে। ঠিক আছে, সর্বশেষ ডিতে গেছে মানে তোমরা আবার ভাবছো হয়তো যে সর্বশেষ তো 4s, কিন্তু না, 4s কিন্তু সর্বশেষ না। এটাকে ইলেকট্রন বিন্যাস করে লিখলে এরকম করে লেখা লাগতো 3p6 4s2 3d6। ঠিক আছে, সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু ডি অরবিটালে গেছে, বুঝতে পারছি? তো তাহলে আয়রনকে বলা হবে কি ডি ব্লক মৌল। ঠিক আছে, তাহলে এস ব্লক মৌল কোনগুলো, পি ব্লক মৌল কোনগুলো, ডি ব্লক মৌল কোনগুলো, এ ব্লক মৌল কোনগুলো? আশা করি সবার মাথায় ঢুকছে। এস ব্লক মৌল কোনগুলোকে বলা হয়? যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা কী করে, সর্বশেষ অরবিটালটা এস অরবিটাল থাকে,
সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটাল থাকে, এটাকে বলা হয় এস ব্লক মৌল। এবং ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ ইলেকট্রনটা যদি পি অরবিটাল থাকে সেটাকে বলা হয় কি, পি ব্লক মৌল। সর্বশেষ ইলেকট্রনটা যদি ডিতে থাকে ডি ব্লক মৌল, এফ এ যদি থাকে এফ ব্লক মৌল। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে কোনটা এস ব্লক মৌল, কোনটা পি ব্লক মৌল এবং কোনটা ডি ব্লক মৌল। এখন দেখো আমরা এই ডি ব্লক মৌল সম্পর্কে বিস্তারিত পড়বো, কারণ এখান থেকে আমাদেরকে প্রশ্ন উত্তর করা লাগবে। ঠিক আছে, তাহলে দেখো ডি ব্লক মৌল কোনগুলোকে বলা হয়? ডি ব্লক ও অবস্থান্তর মৌল। দেখো এই ডি ব্লক এবং অবস্থান্তর মৌল নিয়ে বেশ কিছু প্রশ্ন বিগত বছর এসেছিল। তো ডি ব্লক মৌল কোনগুলো আমি একটু আগে শিখছি, যে যেই সকল ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ ইলেকট্রনটা যদি ডি অরবিটালে যায় সেটাকে বলা হয় কি, ডি ব্লক মৌল। তো ডি ব্লক মৌলের সাধারণ সংখ্যা থাকবে এরকম n-1 ডি 1 থেকে কি 10 পর্যন্ত, আর এখানে ns 1 2। ঠিক আছে, 1ও হতে পারে 2ও হতে পারে। আর হচ্ছে অবস্থান্তর মৌল কি হবে, n-1 1 থেকে কি 9 পর্যন্ত, এখানে n 0 হতে পারে। ঠিক আছে, তো দেখো তাহলে এস ব্লক মৌল কোনগুলোকে, ডি ব্লক মৌল কোনগুলোকে বলা হয়? যাদের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে যায়। ঠিক আছে, একে বলা হয় কি, ডি ব্লক মৌল। তাহলে অবস্থান্তর মৌল কোনগুলোকে বলা হয়? দেখো অবস্থান্তর মৌল বলা হয় যে যে সকল মৌল ইলেকট্রন বিন্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাসের পরে, যে সকল মৌল সুস্থিত ইলেকট্রন বিন্যাসের পরে সর্বশেষ ডি অরবিটালটা কি, অবস্থান্তর মৌল হতে হলে অবশ্যই কী হওয়া লাগবে, ডি ব্লক মৌল হওয়া লাগবে। ঠিক আছে, দেখো এটা কিন্তু আচ্ছা এখানে ভুল হয়ে গেছে, ডি 1 থেকে 9। তাহলে দেখো অবস্থান্তর মৌল হতে হলে অবশ্যই কী হওয়া লাগবে, ডি ব্লক মৌল হওয়া লাগবে। প্রথম শর্ত হচ্ছে ডি ব্লক মৌল হওয়া লাগবে। তাহলে দেখো অবস্থান্তর মৌল কাকে বলা হয়? ইলেকট্রন বিন্যাস করার পরে যদি এমন হয়, এটা হওয়া লাগবে কি, সুস্থিত আয়ন হওয়া লাগবে। যেমন ধরো আয়রন ইলেকট্রন বিন্যাস করো 26, কত হয় 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। ঠিক আছে, 4s2 3d6। তাহলে দেখো 6 10 26। তাহলে দেখো ইলেকট্রন বিন্যাসের পর দেখো সর্বশেষ কক্ষপথটা কি, আয়রন না? হ্যাঁ, তাহলে এখানে আয়রনটা কি হবে, আয়রন হবে হচ্ছে ডি ব্লক মৌল। ঠিক আছে, এটা তো আমরা জানি, শিখছি আয়রনটা কি, ডি ব্লক মৌল। এখন দেখো এর সুস্থিত ইলেকট্রন বিন্যাস মানে কি, এর সুস্থিত ইলেকট্রন বিন্যাস মানে এবং হচ্ছে এটা আয়ন হওয়া লাগবে। দেখো কারণ কি, দেখো এটা কিন্তু সুস্থিতি অর্জন করেনি। কেন অর্জন করেনি? সর্বশেষ কক্ষপথটিকে অষ্টক পূর্ণ করেছে, সর্বশেষ কক্ষপথ কিন্তু অষ্টক পূর্ণ করেনি। ঠিক আছে, এই জন্য কী করবে, এই যখন সুস্থিত ইলেকট্রন বিন্যাস হবে কখন, যখন আয়রন 2+ হবে। আয়রন কি হবে, 2+। আয়রন 2+ যদি হয় 26, তাহলে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 আর 4s0। ঠিক আছে, কেন 0? কারণ দেখো এই যে +2। আরেকটা জিনিস বলি তোমাদের, যাদের কনফিউশন যে +2 কখন হয় -2 কখন হয়। যেগুলো ধাতু এগুলো হয় কি +2, আর যেগুলো অধাতু এগুলো হয় কি মাইনাস। ঠিক আছে, কেন প্লাস মাইনাস হয়? দেখো যে দিবে সে কি ধনী না ঋণী? ধনীরাই তো দেয় নাকি, না ঋণীরা দেয়? যে দেয় সে কি ধনী, আর যে নেয় সে কি ঋণী। অতএব দেখো ধাতুরা কি, ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে। ধাতু কাদেরকে বলা হয়? যেই সকল পরমাণু তাদের সর্বশেষ কক্ষপথের 1টি 2টি অথবা 3টি ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় কি ধাতু। আর যেই সকল পরমাণু তাদের সর্বশেষ কক্ষপথে 1টি 2টি ইলেকট্রন ঘাটতি থাকার কারণে সেই 1টি 2টি বা 3টি ইলেকট্রনকে গ্রহণ করে, এদেরকে বলা হয় কি অধাতু। ঠিক আছে, তাহলে ধাতু মানে কি, মনে রাখবা ধাতু মানে কি ধনী। ঠিক আছে, অর্থাৎ যে ইলেকট্রন দেয়, এই জন্য কী হয়, ধাতুটা প্লাস হয়। ঠিক আছে, যেমন সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, ঠিক আছে, আয়রন 2+। তাহলে দেখো এই যে সর্বশেষ কক্ষপথ কী করলো, 2টা ইলেকট্রন ছেড়ে দিলে কী হলো, আয়ন সুস্থিত আয়ন গঠন করলো না? এখন কি সুস্থিতি অর্জন করছে না? এখন কিন্তু কক্ষপথ সুস্থিতি অর্জন করছে। তাহলে দেখো এই জন্য কী হয়, আয়রন 2+টা এটা হচ্ছে সুস্থিত ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখো এখানে কি সর্বশেষ কক্ষপথ ডি, এবং এখানে দেখো পূর্ণ আছে। সুস্থিত ইলেকট্রন বিন্যাসের পরে ডি অরবিটাল যদি পূর্ণ থাকে, সুস্থিত ইলেকট্রন বিন্যাসের পরে অর্থাৎ আয়ন হওয়ার পরে, যদি আয়ন ছাড়া সে সুস্থিতি অর্জন করে তাহলে আয়ন হওয়ার দরকার নেই। আর যদি আয়ন দরকার হয় তাহলে আয়ন কিন্তু হয় লাগবে অবশ্যই, কারণ এগুলো কি সবগুলো ধাতু, তাই না?
অবস্থান্তর মৌলগুলো কিন্তু ধাতুই সব। তাহলে ধাতু যদি হয় তাহলে কী করা লাগবে, এদের ইলেকট্রন অবশ্যই ত্যাগ করবে। তাহলে আয়ন গঠন হওয়ার পরে, মাথায় রাখবো সবসময়, আয়ন গঠন হওয়ার পরে যে ইলেকট্রন বিন্যাসটা হলো, সেই ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল যদি পূর্ণ থাকে তাহলে সেটা কী হবে, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল হবে না। কিন্তু ডি অরবিটালটা যদি এই সুস্থিত ইলেকট্রন বিন্যাস অর্থাৎ আয়ন গঠন হওয়ার পরে যদি ইলেকট্রন বিন্যাসটা ডি অরবিটালটা পূর্ণ না থাকে তখন সেটা হবে কি, অবস্থান্তর মৌল। যেমন আমি যদি বলি এখানে আয়রন হবে কি, অবস্থান্তর মৌল প্লাস ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল বলা হয় কোনগুলোকে, ইলেকট্রন বিন্যাস করে ডি অরবিটালে গেলে হচ্ছে ডি ব্লক বলা হয়। তাহলে আশা করি ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্য বুঝতে পারছো। ঠিক আছে, আবার বলি, ডি ব্লক মৌল কোনগুলোকে বলা হয়, ইলেকট্রন বিন্যাসের পরে, ইলেকট্রন বিন্যাসের পরে সর্বশেষ ইলেকট্রনটা যদি ডি অরবিটালে যায় তখন সেটাকে বলা হয় কি, ডি ব্লক মৌল। আর ইলেকট্রন বিন্যাসের পরে সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটাল তো অবশ্যই যাবে এবং কি হবে, এই হচ্ছে সুস্থিত ইলেকট্রন হল, মানে হচ্ছে আয়ন হওয়া লাগবে। অর্থাৎ আয়ন গঠন করে যখন, দেখো এখন এ সবগুলাই ধাতু, ডি ব্লক মৌল এগুলো, এখানে কি দেখো এগুলো অবস্থান্তর মৌলগুলো কি ধাতু না, তাহলে এরা কী করবে, ইলেকট্রন ত্যাগ করবে। এই ইলেকট্রন ত্যাগ করার পরে যে সুস্থিত আয়ন গঠন হলো, সুস্থিত আয়ন মানে বোঝো তোমরা, আমরা হচ্ছে বলি কি যে অষ্টক নিয়ম পূর্ণ করার জন্যই তো এরা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে, তাই না? তো এই যে দেখো, এ যখন ইলেকট্রন ত্যাগ করলো তাহলে সর্বশেষ কক্ষপথ দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করার পরে এর কী হবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করার ফলে এখন এর সুস্থিত ইলেকট্রন বিন্যাস হয়েছে। তখন এই ক্ষেত্রে যদি তার ডি অরবিটালটা পূর্ণ না থাকে তখন এটাকে বলা হয় কি, এটাকে বলা হবে কি বলো তো, এটাকে বলা হবে হচ্ছে অবস্থান্তর মৌল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো ডি ব্লক অবস্থান্তর মৌলের সাধারণ সংকেত এটা n-1, ডি 1 থেকে 9টি ইলেকট্রন থাকবে অর্থাৎ পূর্ণ থাকবে না। আর সর্বশেষ হচ্ছে এনএস, এনএসটা কি, NS0 অর্থাৎ এস অরবিটালটা কী হবে, 0 হবে, এখান থেকে ইলেকট্রন সে ত্যাগ করে দেবে। ঠিক আছে, দেখুন এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে একটু যদি দেখি, স্ক্যান্ডিনিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়। আর কি এরকম আর কি প্রশ্ন আছে, আচ্ছা দেখো এই রিলেটেড অনেক কয়টা প্রশ্ন আছে। যেমন ধরো এর সব থেকে বেশি যেটা আসছে স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক। ঠিক আছে, স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক কি ডি ব্লক মৌল হলে অবস্থান্তর মৌল নয়, কেন? তাহলে দেখো স্ক্যান্ডিনিয়ামটা একটু যদি আমি দেখাই, স্ক্যান্ডিনিয়াম আর জিঙ্ক, আর তো কোনো প্রশ্ন দেখছি না এখান থেকে, এই দুইটাই। তাহলে দেখো জিঙ্কেরটা দেখো, জিঙ্ক কত 30, তাই না? এই ইলেকট্রন বিন্যাস কত হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। তাহলে কত হলো, 2 10 20 10 30। তাহলে দেখো এটা হচ্ছে কি জিঙ্কের মৌল, তাই না? আচ্ছা দেখো এটা কি, এটা হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, আর আরেকটা কথা মাথায় রাখবা যে, আচ্ছা আমরা একটু পরে বলি সেটা। দেখো জিঙ্কের এটা ইলেকট্রন বিন্যাস, এখন এই সর্বশেষ কক্ষপথে যখন জিঙ্ক আয়ন গঠন করা হবে, জিঙ্ক 2+ আয়ন যদি গঠন করা হয় তাহলে কী হবে, 30 ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। ঠিক আছে, 4s0। তাহলে দেখো এর সর্বশেষ কক্ষপথটা কি ডিতে গেছে, তার জন্য এটাকে আমরা ডি ব্লক মৌল বলছি। এবং দেখো এর কিন্তু সর্বশেষ ডি ব্লকটা কি আছে, পূর্ণ হয়ে আছে। এই জন্য জিঙ্ককে ডি ব্লক মৌল বলা হলেও অবস্থান্তর মৌল বলা হয় না। কিন্তু আয়রনের দেখো সর্বশেষ কক্ষপথটা কি আছে বলো তো, এই যে সর্বশেষ কক্ষপথটা হচ্ছে ডি, অর্থাৎ এটা হচ্ছে ডি ব্লক মৌল। এবং এর দেখো আয়নিত অবস্থায় দেখো এর কী আছে, সর্বশেষ কক্ষপথটা পূর্ণ, কি বলে, অর্ধপূর্ণ নেই, অর্থাৎ এটাকে বলা হবে কি, মানে আংশিকভাবে পূর্ণ, ওই জন্য এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে অবস্থান্তর মৌল প্লাস কি ডি ব্লক মৌল। কিন্তু জিঙ্ক অবস্থান্তর মৌল নয়, কিন্তু ডি ব্লক মৌল। কারণ কি, এ দেখো এই ডিটা কি পূর্ণ আছে। আরেকটা যেটা ছিল স্ক্যান্ডিনিয়াম। ঠিক আছে, স্ক্যান্ডিনিয়াম হচ্ছে দেখো ইলেকট্রন বিন্যাস যদি করি একটু, স্ক্যান্ডিনিয়াম 21, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p 3d4s। কত হয়েছে 10 6।
আচ্ছা একটু দেখি 18 20 কি 21, দেখো 10। আচ্ছা ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। এখন দেখো স্ক্যান্ডিনিয়াম আয়ন অর্থাৎ স্ক্যান্ডিনিয়াম 3+ যখন গঠন করা হয় তখন কী কী হবে, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6, দেখো 3d0 4s2। তাহলে দেখো এই জন্য স্ক্যান্ডিনিয়ামের সর্বশেষ ইলেকট্রন কিন্তু ডিতে গেছিলো, এই জন্য এটাকে বলা কি ডি ব্লক মৌল। কিন্তু এটাকে অবস্থান্তর মৌল বলা হয় না, কারণ এটা আয়নিত, যখন আয়ন হয়েছে তখন এটা কি হয়েছে, দেখো সরি এটা 0, দেখো যখন আয়ন হয়েছে তখন কি করছে, সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু আর ডিতে হচ্ছে কি করেনি, পূর্ণ এবং মানে কি বলে ডি ব্লকে কিন্তু আর ইলেকট্রনই নাই, আছে ডি অরবিটাল ইলেকট্রন আছে, ইলেকট্রনই নাই, যার ফলে এটা কি হবে, এটা হবে হচ্ছে কি বলে ডি ব্লক মৌল, কিন্তু অবস্থান্তর মৌল হবে না। কারণ এমনিতে ডি ব্লক মৌলের ক্ষেত্রে সংখ্যাতে কিন্তু বলা আছে কি যে যদি সর্বশেষ ইলেকট্রনটা ডি ব্লকে যায় তাহলে ডি ব্লক মৌল হবে, কিন্তু অবস্থান্তর মৌলের কথাতে বলা আছে কি আয়নিত অবস্থায় যদি সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে যদি আংশিকভাবে পূর্ণ থাকে তখন সেটাকে বলা হবে কি অবস্থান্তর মৌল। অর্থাৎ দেখো যে একটু আগে আয়রনে যখন করেছিলাম তখন কিন্তু সেখানে কি অবস্থান্তর, সেখানে হচ্ছে পূর্ণ কি বলে, আচ্ছা আয়রনেরটা কিন্তু কি ছিল পূর্ণ ছিল, কিন্তু অর্ধপূর্ণ ছিল, আর এগুলো কি দেখো এগুলো কিন্তু পূর্ণ আছে, ঠিক আছে, এই জন্য এগুলো কী হবে, এগুলা অবস্থান্তর মৌল হবে না, ঠিক আছে, আর আগেরটা অবস্থান্তর মৌল হবে। আর অবস্থান্তর মৌলের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা সবসময় যে এগুলা কি হবে, এগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কি দেখো পরিবর্তনশীল জারণ সংখ্যা, ঠিক আছে, কেন জারণ সংখ্যা পরিবর্তন হয়, কারণ দেখো ইলেকট্রন ত্যাগ, যেমন আয়রন দেখো আয়রন কি 2+ হয় তাই না, তাহলে দেখো এগুলো কি পরিবর্তনশীল ধর্ম প্রদর্শন, জারণ সংখ্যা প্রদর্শন করে, আরও কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো তোমরা পড়ে নেবে একটু। দেখো তারপরে আর কি কী প্রশ্ন আছে এই অধ্যায়ের, আচ্ছা ইলেকট্রন বিন্যাস থেকে অবস্থান নির্ণয়, গত ক্লাসে আমি এটা শেখাইছিলাম, তো তোমাদের আমি ওখানে গ্রুপ নাম্বারটা হচ্ছে 1 2 3 4 এরকম করে লিখে দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু তোমাদের বই দেখবো যে রোমান সংখ্যায় লেখা আছে, তো তোমরা যদি কনফিউশনে পড়ে দাও তাদের জন্য বলি, দেখো তোমরা যদি এইভাবে লেখো তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, তো যারা যারা ইলেকট্রন বিন্যাস থেকে অবস্থান নির্ণয়ের নিয়মটা শিখোনি এটা আর একবার করে নেওয়া। আচ্ছা আমি আরেকটা আজকে করে দেই, দেখো কোনটা করব, আয়রন 2+এরটা করি, এটা নিয়ে কপার আর আয়রন 2+, কপার কত 29 আর আয়রন 2+, আয়রন 2+ কত 26, দেখো এই ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2, তাহলে কত হয়েছে 10 18 আর 10 কত হলো, দেখো 10 20 30 হয়ে গেছে, তাহলে এখানে কী হবে 4s1। দেখো এখানে একটু খেয়াল রাখো, এখানে অনেকে কনফিউশন পড়ে যায়, এখানে 3d9 করে দেয় আর এখানে 4s কত 3d9 আর 4s2 করে দেয়, তো তাদের জন্য বলি এটা হচ্ছে ভুল নিয়ম, কারণ হচ্ছে এমনিতে আমরা তো জানি ঠিক আছে যে ডি আগে হচ্ছে এসে যাবে তারপর ডিতে যাবে, মানে 4s2 এটা তো আমরা জানি, কিন্তু কথা হচ্ছে যে এটার ব্যতিক্রম আছে, সেটা কেন ব্যতিক্রম আছে আমি কয়েকটা ক্ষেত্রে বলছি, যেমন ক্রোমিয়াম, ঠিক আছে, ক্রোমিয়াম তারপর কপার, এগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম কেন হয়, কারণ হচ্ছে যে এই অরবিটালগুলো অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় স্থিতিশীল বেশি হয়, ঠিক আছে, অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল হয়, যার ফলে কী করে এখান থেকে একটা ইলেকট্রন দিল, দেখো এখন কিন্তু পূর্ণ এ অর্ধপূর্ণ, তাহলে এরা দুটাই স্থিতিশীল ছিল, আগেরটাতে কি ছিল 3d9 ছিল, একটা তাহলে মানে কোনোভাবে পূর্ণ ছিল না, আংশিক পূর্ণ, সো আংশিক পূর্ণ তুলনায় অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীলতা অর্জন করে, যার ফলে এরকম ইলেকট্রন বিন্যাস হয়। আর এটা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 কত হলো 10 18 4s 18 আর হচ্ছে 2 20 আর 6 26, তো দেখো এই হচ্ছে কিসের ইলেকট্রন বিন্যাস, আয়রন ইলেকট্রন বিন্যাস। এখন আয়রন 2+এ যখন ইলেকট্রন বিন্যাস করবা তখন কিন্তু এখানে এরকম আর হবে না, তখন হবে কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d6
4s0। কারণ কেন 0 হবে, কারণ দেখো দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে দিয়েছে সর্বশেষ কক্ষপথে, যার ফলে কী হবে, যার ফলে হবে হচ্ছে 4s0। বুঝতে পারছি? দেখো এখন এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এদের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করবো। দেখো তোমাদের গত ক্লাসে আমি বলছিলাম ইলেকট্রন বিন্যাস থেকে অবস্থান নির্ণয় করার নিয়ম তিনটে। একটা যদি সর্বশেষ ইলেকট্রন এসে থাকে, আর একটা যদি এস এর আগে এস আর পি থাকে, ঠিক আছে, এস এবং পি থাকে, আর একটা হচ্ছে এস এর আগে যদি ডি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে একটা এস এর যদি থাকে তাহলে কী হবে, এস এর ইলেকট্রন সংখ্যা গ্রুপ নাম্বার, আর এস আর পি থাকলে কী হবে, এস প্লাস পি প্লাস 10, ঠিক আছে, আর ডি থাকবে কী হবে, এস প্লাস ডি। তাহলে দেখো এখন এস এর আগে কি, এস আর কি আছে, এস এর আগে ডি ইলেকট্রন আছে, শুধু এস থাকলে কী হতো, এর ইলেকট্রন সংখ্যা হতো, কিন্তু এস এর আগে ডি আছে, তাহলে কী হবে, এস ইলেকট্রন সংখ্যা প্লাস ডি ইলেকট্রন সংখ্যা। তাহলে এর ক্ষেত্রে গ্রুপ নাম্বার কত হবে, এর ক্ষেত্রে গ্রুপ নাম্বার হবে কত, 10 প্লাস 1 ইকুয়াল কত হলো 11। তাহলে তোমরা দেখো কপার কিন্তু 11 নম্বর গ্রুপে অবস্থিত। আগেই বলে দিছি যে তোমাদের অনেকে বইয়ে যেটা দেওয়া আছে সেখানে হচ্ছে আইভি বা রোমান সংখ্যায় দেওয়া আছে, তো ওইভাবে লেখার দরকার না, এইভাবে লিখলেও মার্ক দেবে, ঠিক আছে, তোমরা এইভাবে লিখতে পারো, সমস্যা নেই। তো গ্রুপ নাম্বার কত, 11, আর এর পর্যায় নাম্বার কত, পর্যায় নাম্বার হচ্ছে সর্বশেষ কক্ষপথ, তাহলে এই দেখো 4, তাহলে 4 হচ্ছে কি, তার হচ্ছে পর্যায় নাম্বার, আর গ্রুপ নাম্বার 11, ঠিক আছে, লিখবা যে কপারের পর্যায় হচ্ছে 4 আর গ্রুপ হচ্ছে কত, 11। আরেকটা হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে কি আয়রন 2+। এখন আয়রন 2+-এর ইলেকট্রন বিন্যাস তো এইটা, কিন্তু তুমি এখান থেকে করলে হবে না, কারণ কি এর তো অরিজিনাল ইলেকট্রন বিন্যাস এইটা, তাই না, আয়রনের, তাহলে এখান থেকে ইলেকট্রন বিন্যাস করা লাগবে। মূলত এই যে আধুনিক যে পর্যায় সারণী, এটা কিন্তু এই পারমাণবিক সংখ্যা অনুসারে করা হয় এবং এখানে ইলেকট্রন বিন্যাসকে সহায়ক হিসাবে করা হয়, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে তোমার করা লাগবে, এটা এসে ধরো, তাহলে দেখো এর সর্বশেষ কক্ষপথ কত, 4, তাহলে পর্যায় কত 4, আর গ্রুপ কত, এস এর আগে ডি আছে, তাহলে 6 + 2, তাহলে কত হলো 8, ঠিক আছে, তাহলে গ্রুপ নাম্বার কত হবে 8। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, এখন দেখো আর যে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আয়নিককরণ শক্তি এবং আয়নিক ব্যাসার্ধর বিষয়টা ছিল, এই ধরনের অনেক কয়টা প্রশ্ন আছে। আবার বলি, দেখো পর্যায় সারণীর বাম দিক থেকে ডানে গেলে কী হবে, আকার কী হবে, হ্রাস, উপর থেকে নিচে গেলে কী হবে, আকার বৃদ্ধি, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে কি ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আরেকটা হচ্ছে কি আয়নীকরণ শক্তি। দেখো এই তিনটা কী হবে, আগে মনে রাখবা পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কী হয়, হ্রাস পায়, আর উপর থেকে নিচে আসলে কী হয়, আকার বৃদ্ধি পায়। আর ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তি, এই তিনটা হচ্ছে এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যদি আকার বা ব্যাসার্ধ হ্রাস পায় তাহলে এই তিনটা বৃদ্ধি পাবে, যদি আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায় তাহলে এই তিনটা কী হবে, হ্রাস পাবে। অর্থাৎ পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তির মান কী হবে, বৃদ্ধি পাবে, কারণ কি আকার হচ্ছে হ্রাস পাচ্ছে। আবার কি উপর থেকে নিচের দিকে নামলে আকার বৃদ্ধি পাচ্ছে, সুতরাং ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তির মান কী হবে, বৃদ্ধি পাবে। এটার ব্যাখ্যা আমি গত ক্লাসে দিছি কেন বৃদ্ধি পাবে, ঠিক আছে। এখন আমরা এই রিলেটেড কয়েকটা প্রশ্ন দেখি, যেমন এখানে বলা আছে যে সোডিয়াম অপেক্ষা পটাশিয়াম অধিক ইলেকট্রোপজিটিভ। দেখো ইলেকট্রোপজিটিভ, কিন্তু ইলেকট্রন আসক্তি কয়ে গেল, তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভ। তো এখন দেখো যে যত কম ইলেকট্রোনেগেটিভ সে তত বেশি কি ইলেকট্রোপজিটিভ। তাহলে দেখো সোডিয়াম আর পটাশিয়ামের অবস্থান যদি তোমরা একটু খেয়াল করো, তোমরা ইলেকট্রন বিন্যাস কথা দেখো পর্যায় সারণীতে সোডিয়ামের অবস্থান আগে নাকি হচ্ছে, এটাকে মুখস্থ করার একটা নিয়ম আছে, হেলিনাকে রবি সাজাবে ফ্রান্সে, ঠিক আছে, দেখো যারা জানো না, দেখো তাহলে দেখো সোডিয়াম আগে হবে নাকি পটাশিয়াম আগে হবে, তাহলে উপর থেকে নিচে গেলে কী হবে, তড়িৎ আকার ও ব্যাসার্ধ কী হবে, বৃদ্ধি হবে, তাহলে এর থেকে এর আকার বড়, তাই না, সোডিয়ামের থেকে এটার আকার বড়, তাহলে দেখো এটার থেকে এটার আকার যদি বড় হয়, সোডিয়ামের থেকে এটার আকার কি বড়, তাই না, আকার যদি বড় হয় তাহলে কী হবে, তড়িৎ ঋণাত্মকতার মান কী হবে, কমবে, কারণ এটা বাড়লে এটা কী হয়,
কমে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিন্তু আমাকে তো তড়িৎ ঋণাত্মকতার মান বলে, আমাদের বলছে কি ইলেকট্রো পজিটিভ, কোনটা ইলেকট্রো বেশি পজিটিভ, তাহলে যে যত বেশি ইলেকট্রো নেগেটিভ সে তত কি কম ইলেকট্রো পজিটিভ, ঠিক আছে। তাহলে দেখো যেহেতু এখান থেকে এদিকে আসলে ইলেকট্রো নেগেটিভি হচ্ছে বৃদ্ধি পায়, তাহলে কি ইলেকট্রো নেগেটিভি হ্রাস পায়, তাহলে কী হবে ইলেকট্রো পজিটিভ বৃদ্ধি হবে, ঠিক আছে। তাহলে সোডিয়াম, এই জন্য এখানে ব্যাখ্যা দেবে কি সোডিয়াম অপেক্ষা কে পটাশিয়াম অধিক ইলেকট্রো পজিটিভ, কারণ এখানে কি এদিক থেকে এদিকে আসলে কি ইলেকট্রো নেগেটিভ কম হয়, তাহলে এদিক থেকে ওইদিকে গেলে কী হবে ইলেকট্রো পজিটিভ বেশি হবে, ঠিক আছে। ইলেকট্রো নেগেটিভের বিপরীত ইলেকট্রো পজিটিভ, কারণ আকার ব্যাসার্ধ বৃদ্ধি পাইলে এই তিনটা কী হয় হ্রাস পায়, তাহলে উপর থেকে নিচে আসলে সোডিয়ামের থেকে এর কী হবে হ্রাস পাবে, কী হ্রাস পাবে ইলেকট্রো নেগেটিভিটি, ইলেকট্রো নেগেটিভিটি হ্রাস যদি পায় তাহলে এই দিক থেকে এদিকে গেলে কী হবে ইলেকট্রো পজিটিভ বেশি হবে, ঠিক আছে। তারপর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আচ্ছা আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম 2+, অনেক বইয়ে প্লাস প্লাস দেওয়া আছে, ম্যাগনেসিয়াম থেকে হয়ে গেল ম্যাগনেসিয়াম পরমাণু অপেক্ষা ম্যাগনেসিয়াম 2+ ছোটো, এইটা অপেক্ষা এটা কি ছোটো, কিন্তু ক্লোরিন অপেক্ষা ক্লোরিন আয়ন বড়, ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস বড়, ঠিক আছে। তো কী বলা আছে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ ছোটো এবং ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস বড়। কেন ছোটো কেন বড়, তোমরা যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখো ক্লোরিনের সর্বশেষ কক্ষ ম্যাগনেসিয়ামের আচ্ছা আমি সর্বশেষ কক্ষপথ শুধু বানাই, সর্বশেষ কক্ষপথে ম্যাগনেসিয়ামের 2টা ইলেকট্রন আছে, তাই না, সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। এখন এখান থেকে যদি ম্যাগনেসিয়াম 2+ 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে দেখো এখান থেকে কিসের মান কমে গেল, ম্যাগনেসিয়াম আয়ন, ধরো এটা ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তাই না। এখন ম্যাগনেসিয়াম 2+ 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করার কারণে ক্যাটায়ন অর্থাৎ এর হচ্ছে এটা কী হয়ে গেল ক্যাটায়ন হয়ে গেল, এবং কেন্দ্রের 2টা কিন্তু চার্জ বেশি থাকলো এখন, ঠিক আছে, কেন্দ্রে চার্জ বেশি কিন্তু এখানে এই যে কক্ষপথে ইলেকট্রনগুলো ত্যাগ করে দিল, তাহলে কী হবে এই ম্যাগনেসিয়ামের থেকে ম্যাগনেসিয়াম 2+-এর একটু হচ্ছে আকার ছোটো হয়ে যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে ম্যাগনেসিয়ামের থেকে এর হচ্ছে ইলেকট্রন সংখ্যা কম, এই কারণে এখান থেকে এটা আকার কী হবে ছোটো হবে। কিন্তু ক্লোরিনেরটা তুমি যদি একটু খেয়াল করো দেখো ক্লোরিন কী করতেছে, ক্লোরিন থেকে ক্লোরিন যখন হচ্ছে যেমন ক্লোরিন সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন ছিল 7টা, ঠিক আছে, কটা ছিল 7টা, একটা ইলেকট্রন নেওয়ার ফলে 8টা হয়ে গেল, যার ফলে ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস হলে এটা বড় হয়, ঠিক আছে। তো ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণের এরকম সোডিয়াম এবং পটাশিয়ামের বলা আছে যে সোডিয়াম প্লাস এবং ম্যাগনেসিয়াম 2+, এটা এরকম বলা আছে অনেকটাতে। আচ্ছা এই ধরনেরই আচ্ছা এই রকমেরই আর এই অধ্যায়ে তেমন কোনো প্রশ্ন নাই। তোমাদের আরও একবার তোমাদের জন্য বলি, এই ধরনের যে কোনোটা আসলে এখান থেকে ব্যাখ্যা মাথায় রাখবা যে আয়নীকরণ শক্তি হ্রাস পায় কোন দিকে, বাম দিক থেকে ডান দিকে গেলে, আর উপর থেকে নিচে আসলে বৃদ্ধি পায়, তাহলে এই দুটো এটা যদি বৃদ্ধি পায় আকার যদি বৃদ্ধি পায় এটা কী হবে হ্রাস পাবে, ঠিক আছে। এই কারণে তোমাদের এখন বলবে অনেকটা বলা আছে যে ফ্লোরিন বেশি হচ্ছে কি জানি এরকম একটা প্রশ্ন দেখছিলাম ফ্লোরিনে, যাই হোক এরকম যে কোনো প্রশ্ন আসলে এটা মাথায় রাখবে এবং এই কনসেপ্ট থেকে ব্যাখ্যা দেবা। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।